ডিয়ার ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে কার মডিফিকেশন কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়। গাড়ির পারফরমেন্স বাড়াটাই হচ্ছে মূলত কার মডিফিকেশন। যদিও দেশের বাইরে অফিসিয়ালি কার মডিফিকেশনের পারমিশন আছে, বাট বাংলাদেশে এই মুহূর্তে অফিসিয়ালি কোনো পারমিশন নেই। কিন্তু তারপরে কার মডিফিকেশন হচ্ছে কিভাবে, সেটি হচ্ছে যে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটার মধ্যে থেকে বেসিক যে মডিফিকেশনটা করা সম্ভব আমাদের দেশে, আমরা সেটাই করছি। সো এই বাংলাদেশে কার মডিফিকেশন মূলত দুইভাবে হয়। এক হচ্ছে ওয়ার্কশপে গিয়ে আপনি চাইলে আপনার কারটা মডিফাই করতে পারেন, অথবা আপনি নিজে রিসার্চ করে তারপর হচ্ছে আপনার মতো করে আপনি ওয়ার্কশপে গিয়ে আপনার ইনস্ট্রাকশনগুলো দিয়ে সেখান থেকে কার মডিফাই করে নিতে পারেন। তো মজার ব্যাপার হচ্ছে এই প্যাশনের জায়গা থেকে কিন্তু আজকে একটা ব্যবসায় পরিণত হয়েছে বিষয়টা, যে কার মডিফিকেশন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তো এই ব্যবসার সাথে জড়িত, একদম ছোটবেলা থেকে প্যাশনের সাথে এই কার মডিফাই করতেন যিনি, আজকে অনেক বছর যাবত এই ব্যবসার সাথে উনি জড়িত আছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন জামি মুস্তফা। জামি মুস্তফা, আপনাকে ওয়েলকাম করছি অটোটপিতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর আপনার টাইম। এন্ড আমাদেরকে যদি একটু বলেন আপনার আসলে জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? বেসিক্যালি আমার জার্নি শুরু হয়েছে আমি যখন ক্লাস 5-এ পড়তাম। তো আমার বাবা একটা নতুন গাড়ি পায় অফিস থেকে। তখন আমাদের পোস্টিং ছিল দিনাজপুরে। আব্বু দিনাজপুরে বড় মাঠ নামে একটা জায়গা আছে, ওখানে অনেকেই ড্রাইভিং প্র্যাকটিস করে। তো নতুন গাড়ি, আব্বু বিকালবেলা অফিস শেষ করে ঘুরতে বের হতো, আমি নিয়ে যেত আমাকে, আমার বোনকে বড় মাঠে গাড়ি দিয়ে আমাদের ছেড়ে দিত। আমরা ওখান থেকে টুকটাক চালানো শিখছি। এরপরে অনেক দিন গ্যাপ গেছে, আমরা 98-এ ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসার পর বাবা একটা তখন নিজে EE90 কিনলো, কিন্তু আমি তখনও তো ছোট, আমার ড্রাইভিং লাইসেন্সের বয়স হয় নাই। গাড়ি না, তখন হচ্ছে যেহেতু 95 তো 98, 7 বা 8-এ, তো তখন বাবা গাড়ি দিত না, গাড়ির ড্রাইভার ছিল, ধরতে দিত না, তাও চুরি করে বের হতাম। তো মাঝে মধ্যেই বকা খেতাম, মারতো। পরে এক সময় গাড়িটা বিক্রি করে দিল, যে গাড়ি নিয়ে যেহেতু আমি অনেক উৎপাত শুরু করছি, মানে আপনার জন্যই মূলত গাড়ি, আমার জন্যই গাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছে। 2005-এ যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন ট্রান্সপোর্ট হিসাবে বাস আর সিএনজি ছিল। তো বাবা মানে অ্যালাউ করতো না যে গাড়ি নেই বা মোটর বাইক নেই, তাও জোর করে আমি একটা মোটরসাইকেল নিলাম। এরপরে 2007 পর্যন্ত আমি মোটরসাইকেল চালিয়েছি। 2007-এ আমি একটা বাজে অ্যাক্সিডেন্ট করি। এরপরে বললো যে এখন তো তোমার বয়স হচ্ছে, লাইসেন্স হবে, তুমি তাহলে একটা গাড়ি, বাসায়ও গাড়ি লাগে, তুমি একটা গাড়ি নাও। এন্ড ফাইনালি হি পারমিটেড যে আপনারা মানে এখন আপনি গাড়ি চালানোর বয়স হয়েছে এবং আপনি এখন গাড়ি চালাতে পারবেন। জি, তো রেস্ট্রিকশন চলে গেছে। হ্যাঁ, রেস্ট্রিকশন চলে গেছে, কিন্তু মেনটেন্যান্সের কোনো কারণে গাড়িটা মোটামুটি সপ্তাহে 3 দিন ওয়ার্কশপে ভিজিট করা লাগে। তো যখন ওয়ার্কশপে কাজ করতাম, আমার আবার মানে
কিভাবে কি হয় জিনিসগুলো দেখার কিউরিসিটি অনেক বেশি। পরে আমি নিজেই নিয়ে শুরু করলাম। গাড়িটা যখন রেগুলার বেসিসে আসলে ওয়ার্কশপে নিতে হতো, হ্যাঁ। তো খরচ বাঁচানোর জন্যই হয়তো আপনি না খরচ বাঁচানো না, বেসিক্যালি ওরা যে কাজ করতো দেখা যেত ব্রেকের কাজ করে দিছে, আজকে কাজ করে দিচ্ছে, কালকে আবার সেম শব্দ করছে, সেম প্রবলেমটাই দেখা দিচ্ছে। তো মানে কাজগুলো আমার পছন্দ হতো এবং সময় নষ্ট হতো। পরে চিন্তা করলাম এটা তো এইভাবে না করে এভাবে, পারফেকশন হচ্ছিল না তোমাদের। হ্যাঁ এভাবে না করে এভাবে করলে হয়তো ঠিক হবে, বা প্রোডাক্ট ভুল লাগাচ্ছে, প্রোডাক্ট কম দামি লাগাচ্ছে। পরে এগুলো নিজেই পারচেস করে নিজেই চেঞ্জ করা শুরু করলাম, দেখি কেমন লাগে। তো এটা করতে করতে একটা মজা পেয়ে গেলাম। এরপর আমি হচ্ছে আমার গাড়ির ইঞ্জিনটা নষ্ট হলো 2009-এর শেষের দিকে। তখন আমি অটোমোটিভ কমিউনিটির সাথেও জড়িত। তো ওরা সবাই দেখি স্পোর্টস গাড়ি চালায়, আমারও একটা স্পোর্টস গাড়ির শখ হলো। তো বাবা অ্যালাউ করতেছে না যে না তুমি ফ্যামিলি কারেই থাকো। তো তার পক্ষ থেকে সে ঠিক ছিল। তা আমি পরে চিন্তা করলাম যে ইঞ্জিন তো চেঞ্জ করা লাগবে, তাহলে আমি কেন এটা একটা স্পোর্টস ইঞ্জিন লাগবে। যেমন করোনা প্রিমিয়াতে ইঞ্জিন 4AFE থাকে, এটা 1600 সিসি। আবার টয়োটার সেম একটা ভ্যারিয়েন্ট আছে কেরিনা জিপি, এটা ইঞ্জিনটা অনেক পাওয়ারফুল, ইঞ্জিনের নাম্বারও সেম 4A, এটা টুইন ক্যাম 165 হর্স পাওয়ার। আমি চিটং গিয়ে ইঞ্জিনটা পারচেস করে গাড়িতে ইনস্টল করলাম। এটা ইনস্টল করার পর চিটংয়ে যারা ইঞ্জিনটা সেট করে দেয় ওরা আমার গিয়ার শিফটিংটা চালু করতে পারেন। তখন চিন্তা করলাম দেখি এখন গিয়ার শিফটিংটা কেন হচ্ছে না। তো পরে স্টাডি করে যেটা বের করলাম, তখন একটা আমার ডেস্কটপ কম্পিউটার ছিল, ডেস্কটপে ইন্টারনেট কানেকশন ছিল। গুগলে সার্চ করে দেখলাম যে ইলেকট্রিক্যাল ফল্টের কারণে বা মেকানিক্যাল ফল্টের কারণে গিয়ার শিফট হয় না। যেহেতু আমি প্রোডাক্টটা নতুন কিনেছি, একে হচ্ছে নতুন প্রোডাক্ট, দুয়ে হচ্ছে এই গাড়ির প্রোডাক্ট না অন্য গাড়ির প্রোডাক্ট, তো একটু তো মিসম্যাচ হয়ে যেত। হ্যাঁ এটা মিসম্যাচ হয়েছিল। যারা ইনস্টল করেছে তারা প্রপারলি ইনস্টল করতে পারে না। সব কিছু ঠিক ছিল, গাড়ি স্টার্ট হয়, ইঞ্জিনের আরপিএমও ঠিক থাকে, কিন্তু গিয়ার শিফটিংটা আসে না। পরে আমি ওটাকে স্টাডি করতে করতে দেখলাম যে ওয়ারিং কীভাবে করতে হয়। ওয়ারিং করা টুলস, কাটিং ক্লাস, টেপ, সোল্ডারিং আয়রন এগুলো কিনলাম। রাত্রে 12টার পরে বাসার নিচে যেয়ে বেসমেন্টে আমার ডেস্কটপ কম্পিউটার বেসমেন্টে খুঁজে নিয়ে ডায়াগ্রাম বের করে করে একটা একটা তার দেখে দেখে জোড়া দিয়ে দিয়ে প্রায় 7 থেকে 10 দিন লাগলো আমার গাড়িটা ঠিক করতে। আমি নিজেই শিফটিংটা আনতে পারলাম। আরও মজা পেলাম যে এটা তো আরও মজার কাজ, মানে এক্সাইটমেন্টটা অনেক বেড়ে গেছে যে আমার গাড়ি মানে আমি ঠিক করতেছি। তখন যারই কাজ থাকে, যে কোনো কাজ থাকে গাড়ির রিলেটেড, মানে আমার ডাক্তার। তো সারাদিন ওয়ার্কশপে যে আমাদের একটা পরিচিত ওয়ার্কশপ ছিল রফিক ভাই, ওনার ওয়ার্কশপে যে সারাদিন বসে বসে সবার গাড়ি আমরা নিজেরা ঠিক করাইতাম ওনাকে দিয়ে। 13 শেষের দিকে আমি ওয়ার্কশপ চালু করেছি, ছোট্ট একটা প্লেস নিয়ে। কাস্টমারের প্রেশার আসতেছে, বাইরে থেকেও কিছু কাস্টমার আসতেছে, তখন মনে হলো যে একটু এক্সপ্যান্ড করা দরকার। পরে 2014 শেষের দিকে আমরা এখানে চলে আসলাম। সো ইটস বিন 10 ইয়ার্স। 10 years। যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনি হ্যাঁ বিজনেসটা হয়তো পড়াশোনার কেন্দ্রিকভাবে বুঝতেন, কিন্তু এই যে এই ব্যাপারটা পুরোটাই হচ্ছে সেলফ লার্ন ব্যাপার। একদম পুরোপুরি। So, এই জায়গাটাতে যদি একটু বলেন যে আমাদের দেশে অ্যাকচুয়ালি কোনো প্রপার এডুকেশন আছে কিনা, যে আমরা এই অটোমোবাইল নিয়ে যে পড়াশোনা করে একটা এডুকেটেড একটা শ্রেণী তৈরি করতে পারি। রিসেন্টলি কিছু পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চালু হয়েছে, ইউসেফ আছে, মর্স আছে, জার্মান টেকনোলজি আছে, তারপরে শ্যামলী পলিটেকনিক। ওরা অটোমোবাইলের বেসিক ট্রেনিংটা দেয়। বেসিক এবং অ্যাডভান্স এই জায়গাটা অ্যাডভান্স ট্রেনিংটা আসলে মনে হয় না আমাদের দেশে প্রপারলি আছে। জানেন ভাই, বেসিক্যালি হচ্ছে আপনার এই ওয়ার্কশপের বয়স হচ্ছে অলমোস্ট 10 বছর, এবং এই 10 বছরের মধ্যে আপনি রেগুলারলি কোন টাইপের গাড়িগুলো আসলে মডিফাই করছেন একটু যদি বলতেন। বেসিক্যালি মডিফিকেশনটা করি আমরা তখনই যখন আমাদের ওইএম পার্টসটা আমরা পাই না, যেটা হচ্ছে ফ্যাক্টরি পার্টস থাকে না, বা একটু মনে হয় যে দেখতে ভালো লাগছে না, একটু সুন্দর হলো, একটু পারফরমেন্স আপগ্রেড হলো, তখনই আমরা কিন্তু মডিফিকেশনে যাই। আমাদের এখানে বেসিক্যালি পুরনো গাড়িগুলো 90 থেকে 1990 থেকে 2005 এই বছরের গাড়িগুলোই বেশি আসে। বেসিক্যালি হচ্ছে এটা তো এক ধরনের কাইন্ড অফ, যদি বলি যে পুরনো গাড়িগুলো যদি আপনারা মডিফাই না করতেন তাহলে হয়তো নতুনের ভিড়ে হারিয়ে যেত, কারণ এত ডিফারেন্ট ডিজাইন অ্যান্ড মডেলের গাড়ি আমরা আসলে রেগুলারলি নতুন বাজারে আসছে। সো যখনই মডিফিকেশনটা হয় তখনই
নতুন গাড়ির সাথে এটা অ্যাটলিস্ট কম্পিট করতে পারে রাস্তায়, যে না দেখতে ভালো, আপনার পারফরমেন্স হচ্ছে নতুন গাড়ির কাছাকাছি বা ওই লেভেলের হাই পারফরমেন্স আপনি দিতে পারছেন। তো এই জায়গাটাকে কিভাবে দেখেন আপনারা? এই জায়গা থেকে বলতে গেলে এই গাড়িগুলো আসলে বয়স যখন হয়ে যায় তখন তো বডি ড্যামেজ হয়, সাসপেনশন ড্যামেজ হয়, অনেক সময় দেখা যায় সাসপেনশনের পার্টস পাওয়া যায় না। তো এটা যদি প্রপারলি কাজ করে নেওয়া যায়, আপনি অনায়াসে 2-3 বছর চালাতে পারেন, এবং পরে ওটা আবার রিপ্লেস করলে আরও অনেক দিন চলবে। তো গাড়িটা বেসিক্যালি এক একজনের স্বপ্ন। পুরনো গাড়ি কিন্তু কেউ মানে নিজের দুর্বলতার জন্য রাখে না। পুরনো গাড়ি হয়তো তার জন্মের পরে এই গাড়ি, ধরেন এই গাড়িটাই আমার বন্ধু পুলকের, তো সে কিন্তু এই গাড়িটা অনেক দিন ধরে চালায়, তার কিন্তু নতুন গাড়ি কেনার অ্যাবিলিটি আছে, কিন্তু তার এই গাড়িটার প্রতি একটা টান পড়ে গেছে, মায়া পড়ে গেছে। সে এই গাড়িটাকে অনেক টাকা খরচ করেছে, দরজা নতুন লাগিয়েছে, সানরুফ লাগিয়েছে, সিট লাগিয়েছে, লাইট লাগিয়েছে, বাম্পার লাগিয়েছে, ইঞ্জিন লাগিয়েছে, সব কিছু রেগুলেশনসের আন্ডার, কোনো মানে ইলিগাল মডিফিকেশন করেনি সে। তো এটা করলো, এরপরে গাড়িটা আপনারাই দেখতে পাচ্ছেন, দেখার মতো একটা গাড়ি হয়েছে। সেম গোস ফর দিস ওয়ান। এটা 97-এর হোন্ডা সিভিক, এটা 98-এর স্প্রিন্টার। কিন্তু আপনি রাস্তায় রেগুলার স্প্রিন্টার বা সিভিকের সাথে কম্পেয়ার করলে দেখবেন গাড়িগুলো ডিফারেন্ট আছে। ওকে জামিল ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার সময় দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আমাদের নিয়মিত সেগমেন্ট কিন্তু আপনার গাড়িটাকে আপনি কিভাবে ভালো রাখবেন তার জন্য কিছু টিপস। আর আজকে আমাদেরকে গাড়ির গিয়ার বক্স কিভাবে ভালো রাখা যায় সেই সম্বন্ধে টিপস দিবেন জামিল ভাই। জামিল ভাই, সো জামিল ভাই একটু আমাদেরকে জানাবেন যে আমাদের অটো গাড়ির গিয়ার বক্সটা কিভাবে আসলে ভালো রাখা যায়। অটো গাড়ি গিয়ার বক্সের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় জ্যামে বসে থাকলে দিতে দিয়ে ব্রেক ধরে বসে থাকি। Right. তো এক্ষেত্রে আমাদের গিয়ার বক্সটা সবসময় এনগেজ হয়ে থাকে, আমাদের ব্রেকটাও প্রেশারাইজ হয়ে থাকছে। তো এটা আপনার গিয়ার বক্সের জন্য এবং ব্রেক সিস্টেমের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হ্যান্ড ব্রেকটা টেনে শুধু গিয়ারটা নিউট্রালে দিয়ে রেখে দিতে পারি। ওকে, গাড়ি আবার- জাস্ট নিউট্রালে থাকে। হ্যাঁ, ব্রেকটা তখন ব্রেকে চাপ না দিলেও চলছে। চাপ না দিলেও চলছে। এটা আপনার গিয়ার বক্সের আয়ু বাড়ায় দিবে, ব্রেকেরও ক্ষয় কমায় দিবে। অপরদিকে গিয়ার বক্সের লংজিভিটি বাড়ানোর ক্ষেত্রে আপনি গিয়ার অয়েলটা ঠিকমতো আছে কিনা সপ্তাহে একবার চেক করলেন, পার্কিংয়ের নিচে কোনো লিকেজ আছে কিনা এটাও একটু দেখে রাখা উচিত। একটু সচেতন হলেই কিন্তু এটা গিয়ার বক্সটা ঠিকঠাক রাখা। ঠিকঠাক রাখা যায়। ডিয়ার ভিউয়ার্স, পছন্দ হলে আপনার এই ভালো লাগার গাড়িটিকে নিজের ঘরে নিয়ে যেতে পারেন শোরুমে এসে। কিন্তু এই মুহূর্তে আমার চলে যাবার সময় এসেছে। আগামী পর্বে আরো নতুন নতুন গাড়ি এবং নতুন গাড়ির ইনফরমেশনস নিয়ে আপনাদের সামনে চলে আসবো অটোটপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।